মধ্যরাতের শেষ ট্রেন। সেদিন রাত তখন 12টা বাজে। অফিসের কাজে বড্ড ব্যস্ত হয়ে গেছি, তাই তো রাতের বেলায় বাড়ি ফিরলো। সামনে থেকে বড়বাবু বলল, এই এত রাতে বাড়ি ফিরছিস কেন রে? এখন বাড়ি যা, এখন বাড়ি ফিরিস না। এই ট্রেনটা কিন্তু বড্ড খারাপ। এই ট্রেন থেকে যারা যারা এখন অব্দি বাড়ি ফিরেছে তারা কিন্তু বাড়ি যায়নি। এই কথা শুনে সুভাষ বলছে, আরে আমার মতো সাহসী লোক আমাকে ভয় দেখাচ্ছেন? আমি তো এর আগে অন্য জায়গায় কাজ করতাম। আরে বাবু, আপনি জানেন না এই ট্রেনটা একদম খারাপ। এই ট্রেনে যারা 12টার সময় ট্রেনে উঠেছে তারা কখনো বাড়ি ফিরে যায়নি। সুভাষ বড় সাহসী লোক বলছে, আরে আমি আপনাকে চেনেন? আমি এর আগে বড় বড় পুলিশ অফিসারের সঙ্গে ডিউটি করে এসেছি, আমার কোনো এইসবে ভয়টা নেই। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? সুভাষ কারোর কথা শুনলো না। অফিসের বড়বাবু হাজারবার বারণ করা সত্ত্বেও সে ট্রেনে উঠে পড়লো। ট্রেনের মধ্যে দুই একটা লোক বসেছিল। ট্রেনের মধ্যে একটা লোকও, তবে কেউই, সবই বয়স্ক লোক ছিল। এই দেখে সুভাষের মনে বড় সন্দেহ হচ্ছিল, এত বড় ট্রেনে দুটো তিনটে বয়স্ক লোক, কি হলো ব্যাপারটা? বড় কুতকুত মনে সুভাষ একটা গান চালিয়ে ফোনে দিব্যি আনন্দে। সুভাষের স্টেশন ছিল ফেরিঘাট। ফেরিঘাটেই সুভাষ নামবে, তবে ফেরিঘাটের আগের স্টেশন ছিল হচ্ছে মন্দারমণি। মন্দারমণির ঠিক আগে আসার মুহূর্তে ট্রেনে একটা পু পু এরকম একটা আওয়াজ দিয়ে উঠলো। সুভাষ বলল, আরে আরে কি হলো, কি হলো? এরকম আওয়াজের কারণ কি হলো? আমার কিছু হলো না নাকি? ট্রেনে ইঞ্জিন টিঞ্জিন খারাপ হয়ে গেল নাকি? সুভাষ ফোনটা বের করে তার বন্ধু বা সহকর্মীকে ফোন করে, আরে জানিস ট্রেনে করে একটা পুং পুং আওয়াজ হলো, ট্রেনটার কি হলো নাকি তুই দেখ তো, তুই একটু বড় অফিসারকে ফোন কর। সুভাষ যখনই তার বন্ধুকে ফোন করলো, তার বন্ধু সুভাষকে ফোন করছে আর পাচ্ছে না। সুভাষের ফোনটাও চার্জ নেই, সুইচ অফ হয়ে গেল। সুভাষের মনে এইবার সন্দেহ জাগতে শুরু করলো। অফিসের তো বড়বাবু বলেছিল আমাকে এই সময় আসতে না, আমি কি এসে সত্যিই ভুল করলাম? সুভাষ এবার মনে মনে একটু একটু ভয় পাওয়া শুরু করেছে। সবে সে ট্রেন থেকে নামার চেষ্টা করছে, পাশের থেকে এক বয়স্ক মহিলা বলছে, ভুলো আপনি ট্রেন থেকে নামবেন না, এখন আপনার সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সুভাষ বড় বড়, আরে 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 আপনি কি আমাকে এই কথা বলছেন? সর্বনাশ হয়ে যাবে মানে? আপনি আমাকে এই কথা বলতে পারেন না। সুভাষ এই কথা সেই বয়স্ক মহিলাকে বলে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে দৌড়াতে লাগলো। হঠাৎ করে সে একটা টিনের বগির মধ্যে এসে পড়লো। ট্রেনে কামরা ছিল সিলভার কামরা। সুভাষ বলছে, আরে এই তো আমি অন্য কোনো জায়গায় এসে পড়েছি, এই জায়গা তো বড় আছে না, আমি কিছুই চিনতে পারছি না। সুভাষ মনে মনে কিছু একটা জপ করতে লাগলো। সুভাষের কৃষ্ণ দেবতা ছিল আবার ইষ্ট দেবতা, তাই সুভাষ জপ করতে লাগলো। সুভাষ বড় ভিমড়ি খেয়ে গেল। আরে এ তো ফেরিংঘাটার থেকে কি আমি আর যেতে পারবো না বাড়ি? এই তো অফিসের বড়বাবু সহকর্মীদের না কথা শুনে তো আমি বড় ভুল করে ফেলেছি। এখন আমার সাথে কি হবে? সুভাষ তো কান্না করছে, আমার কি কিছু হবে না? আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছে। ট্রেনে আবার যেন পু 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 এরকম ভাবে আওয়াজ হলো। সেদিন আবার চলতে শুরু করলো। সুভাষের মনে যেন একটা আশ্বাস এলো, আরে ট্রেন তো চলতে শুরু করেছে, এবার ঠিক আমি বাড়ি চলে যাব। আমি ঠিক সময়ে বাড়ি গিয়ে আমার কলিগ আর বউকে আমি সব কথা খুলে বলবো। ফেরিংঘাট আসার কিছু আগে মুহূর্তে সুভাষ দেখলো সে তার সঠিক জায়গায় যাচ্ছে না। ট্রেনটা যেন ঘুরে গেছে, চারিপাশে যেন এক অদ্ভুত জঙ্গল, কিছুই যেন দেখা যাচ্ছে না জঙ্গলের মধ্যে। সুভাষ মনে মনে বলতে শুরু করলো, আরে আমি কোথায় যাচ্ছি? সুভাষ ট্রেনে যেখানে বগির চেন থাকে ট্রেনটিকে থামানোর, সুভাষ দুই তিনবার তো থামানোর জন্য সেই চেন টানতে গেল। পাশের থেকে এক বয়স্ক লোক বলছে, বাবা ওই কাজ ভুলেও করো না, তাহলে আর তুমি কিন্তু কোনোদিনও বাড়ি যেতে পারবে না। সুভাষের মনে তখন একটাই প্রশ্ন, এ ভগবান আমাকে একবারের জন্য বাঁচিয়ে নাও, আমি কি এর কোনো বাড়ি যেতে পারবো না? সুভাষের কান্ন কান্ন মুখে চারিপাশে যেন এক অদম্য ছায়া আর অলৌকিক। সুভাষ বুঝতে পেরেছে এ কোনো ভুতুরে কাণ্ড, কোনো মায়াজাল চারিপাশে যেন ছড়িয়ে আছে, যে সেটা খালি চোখে দেখতে পাচ্ছে না। সুভাষ তো এবার চিল্লামিল্লি করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে আছো ধারে, বাঁচাও আমাকে। কিন্তু কে কার কথা শুনে? অত রাতের বেলায় থোড়ি না কেউ সুভাষের কথা শুনবে। পাশ থেকে কিছুর একটা আওয়াজ শুনলো সুভাষ, টিং 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 টিং, খাবার নেবে খাবার, খাবার নেবে খাবার। সুভাষ বড় শাস্তি পেল, আরে আরে খাবার খাবার, আরে দাদা শোনেন না আমাকে, আমার কথা শুনতে পাচ্ছেন? সেই লোকটা
বলছি দাদা আপনি এই ট্রেনে উঠেছেন কেন? এই ট্রেনে আমি 25 বছর ধরে হকারি করি, আপনি এই ট্রেনে উঠেছেন, আপনি আর কখনো এই ট্রেন থেকে নামতে পারবেন না। সুভাষ আবার ভিমরি খেলো তার কথা শুনে। আরে আরে আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে আপনি সাহায্য করেন, আমাকে এই ট্রেন থেকে কোনো রকম আজকে নামিয়ে দেন, আমি আর কখনো এই ট্রেনে উঠবো না। সেই ফেরিওয়ালা বলল, না দাদা, এই ট্রেনে একবার যে ওঠে সে আর কখনোই ট্রেন থেকে নামতে পারে না। আপনিও কোনোদিনও ওই ট্রেন থেকে নামতে পারবেন না, আপনি এই মায়াজালে হারিয়ে গেছেন, এই মায়াজাল থেকে আপনি আর কখনো বেরোতে পারবেন না। হি হি হি। এই কথা বলে সে যেন উধাও হয়ে গেল। সুভাষ চারিদিকে তাকাচ্ছে। আরে আরে দাদা, দাদা আমাকে বাঁচাও, আমাকে কেউ তো বাঁচাও। কে কার কথা শুনে সুভাষ আরো কারো দেখতে পেল না। পাশের থেকে কোন এক মহিলা বলছে, আরে দাদা আপনি এরকম করছেন কেন, বসেন বসেন। কিছুকাল আগে এই ট্রেনে এক নবদম্পতি উঠেছিল, তারা নাকি এরম ভাবে হারিয়ে গেছিল, কেউ তাদের খুঁজতে আসেনি, সবাই মায়াজাল, এই ট্রেনও মায়াজাল। সুভাষ তখন বড়, সুভাষ কান্না করতে করতে, আমাকে একবারের জন্য বাঁচিয়ে দাও, আমাকে একবারের জন্য বাঁচিয়ে দাও, আমি আর কখনো এই ট্রেনে উঠবো না, আমাকে বাঁচিয়ে দাও। সুভাষ, আরে সুভাষ, সুভাষের ফোনে হঠাৎ করে একটা ফোন আসে। আরে সুভাষ তুমি কোথায়, তোমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আরে আমি পুলিশকে নিয়ে তোমার বাড়ি গেছিলাম, তুমি নাকি কালকে বাড়ি আসোনি। সুভাষ বলছে, আরে আমার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, আমি তো বাড়ি যাওয়ার রাস্তা ভুলে গেছি, বাঁচাও দাদা বাঁচাও। পুলিশ বলছে, আপনি কোথায়, আপনার ঠিকানাটা বলুন। সুভাষ যখনই বলতে গেল ঠিকানা, তার ফোনটা জানি আবার সুইচ অফ হয়ে গেল। আরে আরে আমি কি আর কখনো আমার বাড়ি যেতে পারবো না? সেই সুভাষের একটা প্রশ্নই যেন তার মাথার মধ্যে ঢুকছে, আর সারা ট্রেন যেন গোটা। সুভাষ ভাবছে, না এবার আমার স্টেশন মাস্টারের কাছেই যেতে হবে। সুভাষ একেবারে যেখানে ট্রেন চালায় সেখানে গুটি গুটি পায়ে এগোলো। বলছে, দাদা 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 আমাকে একটু নামিয়ে দেন না স্টেশনটাই, আমি যে আর পাচ্ছি না। যে সুভাষ সেই স্টেশন মাস্টারের, আরে কি আপনি, এ কি লাল চোখ আপনার। সুভাষ তখনই ভিমড়ি খেয়ে পড়ে গেল অজ্ঞান হয়ে। তারপর কিছুদিন কেটে গেল, সুভাষ এইরকম স্টেশনের পাড়েই পড়ে আছে জঙ্গলের মাঝখানে। কিছুদিন পর যখন পুলিশ সুভাষকে খোঁজাখুঁজি করছে, এক নিস্তব্ধ জঙ্গলে সুভাষকে সে খুঁজে পায় এক অবচেতন অবস্থায় পরে। যেন একটি লোক বলছে, আরে আরে এ তো রামবাবুর ছেলে আছে, কিন্তু কি হলো, তুমি আমার তাড়াতাড়ি আসো, রামবাবুর ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, একে তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিতে হবে। সবাই রামবাবুর ছেলেকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়। রামবাবু সেদিনকের পর থেকে 3 দিন হসপিটালে থাকে, আর কোনোদিনও সে রাতের 12টার সময় রাতের শেষ ট্রেনে আসতো না। সেই ঘটনা পুরো গ্রামবাসীকে নাড়ি দিয়েছিল। তারপর সুভাষ সেই অফিসও ছেড়ে দেয়, কাজও ছেড়ে দেয়, চলে যায় অন্য শহরে। আর কোনোদিনও সে রাতের অফিসে কাজ করতো না, আর কোনোদিনও সে ট্রেনে যেত না, সবসময় গাড়ি করেই বাড়ি যাওয়া আসা করতো। চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুরা, রহস্যময় চ্যানেলটিকে এরকম দেশ বিদেশে বিভিন্ন ভূতের গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে বন্ধুকে শেয়ার করে দেবেন, এরকম একটা ভূতের গল্প, অ্যাডভেঞ্চার গল্প, দেশ বিদেশে বিভিন্ন তথ্য জানার জন্য।